আমি সাইফুল বাণিজ্য করছি। যে আপনার সাথে আমার কথার বিষয় হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে আমার জানার কথা। বিষয়গুলো হচ্ছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে একটু কথা হচ্ছে যে রাষ্ট্র ভিত্তিক ছাত্র রাজনীতি, আবার কেউ কেউ চাচ্ছে লেজুর ভিত্তিক। আসলে আপনার মতামত কী এই বিষয়ে? লেজুভিত্তিক ছাত্র রাজনীতি সাধারণ শিক্ষার্থীরা আসলে বিজয় পরবর্তী সাধারণ শিক্ষার্থীরা কী চাচ্ছে তাই বুঝতে হবে। সাধারণ শিক্ষার্থীরা লেজুভিত্তিক ছাত্র রাজনীতি চাচ্ছে না, তারা চাচ্ছে দাবি আদায়ের মানে সর্বোচ্চ গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম যেটা রাখছে সেটাকে সচল করার কথা বলছে। সাধারণ শিক্ষার্থীদের পাস বুঝে কাজ করতে হবে। তার মানে তারা যেটা চাচ্ছে, তারা যদি রাখতে চায় অবশ্যই রাখতে করতে হবে। আচ্ছা ভাই, কয়েকদিন আগে তো পোষ্যকোটা নিয়ে আপনি বিভিন্নভাবে কথা বলেছেন। পোষ্যকোটা অবশেষে নিপাত দিয়েছে আপনাদের ভাষায়। আসলে কোন প্রতিবন্ধকতা আপনি পার করে আসছেন? দেখেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থীরা সাথে ছিল, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সাথে ছিল। সেটা 16 বছরের একটা ফ্যাসিস্টকে সরানোর আন্দোলন ছিল, আর এটা 47 বছরের একটা পরিবারতন্ত্রকে সরানোর আন্দোলন করছে। কিন্তু এখানে দেখা গেছে কি, যেহেতু একটা স্বার্থের বিরুদ্ধে গিয়ে একটা আন্দোলন, এখানে আমরা শিক্ষকদেরকে সাথে পাইনি, 2-3জনকে সাথে পাইছি, কর্মকর্তা কর্মচারীদেরকে সাথে পাইনি, শিক্ষার্থীদের একাংশকে সাথে পাইনি। তার মানে এই আন্দোলনটা খুবই কঠিন ছিল, তুলনামূলক কঠিন ছিল। তবে যারাই ছিল, সাধারণ শিক্ষার্থীদের মৌন সমর্থন দিছে, অনেকেই সাথে এসে সমর্থন দিছে, অনেকেই সোশ্যাল মিডিয়াতে সমর্থন দিছে, সবটা মিলায় একটা সফলতা এই আর কি। আর প্রতিবন্ধকতা বলতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসছে তাদের মধ্যে। একটা সময় হয়তো অনেকের প্রিয় ছিলাম, অনেক শিক্ষকের প্রিয় ছিলাম, অনেক কর্মকর্তা কর্মচারীর প্রিয় ছিলাম, কিন্তু একটা অথবা তাদেরকে মডিফাই করা হচ্ছে বা তাদেরকে ওইটা বোঝানো হচ্ছে সালাউদ্দিন তোমাদের শত্রু। আমরা সাধারণ শিক্ষার্থীরা কারোরই শত্রু না। আমরা চাই যে শিক্ষা ব্যবস্থার ভিতরে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস বলতে কিছু না থাকে। শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সন্তান যখন মনে করে, ও ছোটোবেলা থেকে বেড়েই উঠে যে আমি কোনো মতে 40 পেলেই আমি ইউনিভার্সিটিতে চান্স, মানে ওর ব্রেনটা ওই 40-এ সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু একজন সাধারণ শিক্ষার্থীর কথা চিন্তা করুন, সেক্ষেত্রে তার ব্রেনটা কিন্তু 100 পর্যন্ত, যে 100-র ভিতরে আমি 90 পাবো, আমি এতে ভর্তি হবো লতে, বা আমি ভালো সাবজেক্ট পাবো, তাদের এই টেন্ডেন্সিটা কাজ করে না। মানে তাদের সংকীর্ণ মনে একটা আচরণ তৈরি, একটা ব্যারিকেড তৈরি হয়েছে। আমরা ওইটাই চাই না। আমরা চাই শিক্ষক কর্মকর্তা কর্মচারী, তাদের যদি এক্সট্রা ফ্যাসিলিটিস লাগে, হ্যাঁ তাদেরকে শিক্ষা ভাতা দেওয়া হোক, তাদের সন্তানদের জন্য যদি মনে হয় যে খরচে স্কুলে উঠতে পারবে না, তাদেরকে শিক্ষা ভাতা দেওয়া হোক, এক্সট্রা অনেক ফ্যাসিলিটিস দেওয়া আছে। মেধার বিপরীতে আমরা এটা চাই না। আচ্ছা, আপনি যে মনে করেন যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত, যদি উচিত না হয় তাহলে কেন উচিত? অবশ্যই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি উচিত, হ্যাঁ অবশ্যই উচিত। ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত। এবং এই ছাত্র রাজনীতি শুধু মুখে মুখে নিষিদ্ধ বললে আসলে আলটিমেট হবে না। বিগত বছরগুলোর ইতিহাস যেটা হবে, যদি ছাত্র সংসদ চালু না করা যায় তাহলে কোনো ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব না। রাজনীতি তো মানুষের অধিকার, কিন্তু সেই রাজনীতি একটা নির্দিষ্ট ব্যানারে আসতে হবে, নির্দিষ্ট একটা ব্যারিকেডের ভিতরে আসতে হবে। সেটা কি? ছাত্রদের গ্রহণযোগ্য একটা রাজনীতি। কোনো যে কোনো একটা দল আছে। এখন আমরা বিগত বছরগুলোতে এই লেজুর ভিত্তিক রাজনীতিতে এত অতিষ্ঠ যে এখন আপনি চাইলেও কাউকে মানে পাবলিকলি সার্ভে করেন যে আপনি কি এই দলকে সমর্থন করবেন ক্যাম্পাসে, তারা বলবেন না, আমরা কোনো দলকেই চাচ্ছি না, আমরা ছাত্র সংসদ চাচ্ছি। আচ্ছা, আপনারা কি এমন করে কিছু চাচ্ছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই রাজনীতি করবে, অন্য কোনো ছাত্র সংগঠন না? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনীতি করবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনীতি যদি মানে তারা করে বা স্টেবল করার চেষ্টা করে, সেখানে আমি থাকবো কিনা এটা একটা প্রশ্ন। কারণ আমি যখন আন্দোলন করছি, আমি আন্দোলন পরিচালনা করছি, তখন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা ব্যানার, এই ব্যানারটা যে একটা সময় গিয়া এই ব্যানারটা রিভলিউশন করবে, এটা তো চিন্তা ছিল না। আমাদের বৈষম্যবিরোধী ব্যানারটা তো সেই কোটা প্রথা সংস্কার, কোটা যৌক্তিক সংস্কারের জন্যই ব্যানারটা ছিল, তখন ব্যানারে ঢোকা। এখন বৈষম্যবিরোধী যদি ব্যানারে, রাজনৈতিক ব্যানারে ঢুকে, তখন ওই রাজনীতি করবে কি না, এটা আমার মতো এমন অনেক একাধিক সহযোদ্ধার এমন এই ব্যাপারগুলোতেই আছে আর কি। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখছি যে আপনি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষার্থীদেরকে নিয়ে ঢাকায় গেছেন, ভাই যখন সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে মেবি 17টা বাস নিয়ে ঢাকা গেলেন, আসলে এর টাকার উৎসটা কি সবাই
বাস আসলে টাকার উৎস হচ্ছে আমাদের সেন্ট্রাল নাগরিক কমিটির যারা আসলে অনেক সময় প্রশ্ন উঠে যে সমন্বয়কদের টাকার উৎস কী বা এই ব্যানারের টাকার উৎস কী। দেখেন নাগরিক কমিটির এমন অনেক মানুষ আছে যারা আগে থেকেই শত শত কোটি টাকার মালিক, তো তারা যদি ফান্ডিং করে এবং এটা জানা কথা যে অবশ্যই একটা রিভলিউশনারি একটা ব্যানার কিন্তু রাজনৈতিক ন্যাশনাল রাজনীতিতে তারা ঢুকবে। তারা ঢুকলে অবভিয়াসলি একটা জনগোষ্ঠী রাখবে যাদের কাছে ফান্ড আছে, ওই ফান্ড দিয়েই চলে। আলটিমেট এমন না যে সে আওয়ামী লীগের সেই টাকা নিয়ে আসা সেই টাকার মানে এইটাকে ওই শুধুমাত্র ব্যানারটাকে প্রশ্নবিদ্ধ যে সমন্বয়কের এই টাকার উৎস কিন্তু সমন্বয়ক তো আগে ভিক্ষা করতো না, সমন্বয়ক তো আগে ছেঁড়া ফাটা প্যান্ট পরে চলতো না, আগে যেটা করতাম এখন সেটাই করতেছি। কিন্তু আলটিমেটলি আগে আপনি আমার দিকে নজর রাখতেন না যে আমি কী পরতেছি, আমি কোন পারফিউমটা ইউজ করতেছি, আমি কোন পাঞ্জাবিটা পরতেছি, আমি সেম পাঞ্জাবিটাই পরে আসি। কিন্তু আপনি বলেন যে ভাই এই পাঞ্জাবিটা তো নতুন লাগতেছে, নতুন লাগা না, আগে একটা রকম ছিল আর এখন আপনি আমাদের দিকে খেয়াল করতেছেন বলে আপনি বুঝতে পারতেছেন যে হ্যাঁ তার ভিতরে হয়তো বা চেঞ্জ আসছে, কিন্তু আলটিমেট কিছু না, আমরা যেটা সেটাই আছে কিন্তু বৃহৎ স্বার্থে। দেখেন এই রিভলিউশনটাকে অফিসিয়ালি ঘোষণা দেয়া, এই ঘোষণাপত্র পাঠ করাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এটার জন্য যদি কোটি টাকাও খরচ করতে হয় এটা তো সবাই এটা করবে, ওই ব্যানারটাকে করতে হবে। কারণ আমার এই বিপ্লবটাকে যদি পরবর্তীতে এসে অবৈধ ঘোষণা করে অন্য একটি সরকার, এই জন্য এটা ইম্পর্টেন্ট ছিল, এই জন্য যাওয়া।